ওয়েলকাম টু জেনুইন নলেজ। আজ আমরা সলভ করব WBCS প্রিলিমস 2014 INM ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। আগের দিন আমরা মোটামুটি 16টা মতো প্রশ্ন পেয়েছিলাম হিস্ট্রিতে। হিস্ট্রির প্রশ্ন সংখ্যা একটু কম ছিল, তো যে কারণে INM এর প্রশ্নটা একটু বেশি আছে। তো 31টা মতো প্রশ্ন আমরা আজকে সলভ করব এবং সলভ করার সঙ্গে সঙ্গে আমি যেভাবে ইম্পর্টেন্ট তথ্যগুলো দিই সেরকম দিতে থাকবো। তো প্লিজ নোট ইট ডাউন এবং সেই সঙ্গে খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। ওকে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নিউজ পেপার্স অর জার্নালস ওয়াজ ফ্রম মহারাষ্ট্র? মহারাষ্ট্র থেকে এর মধ্যে কোনটা প্রকাশিত হতো? দ্য অ্যান্সার ইজ ক্রান্তি। 1927-এ এই ক্রান্তি প্রকাশিত হতো মারাঠি ভাষায়। মারাঠি ভাষায় প্রকাশিত হতো এবং এই মারাঠি ভাষায় প্রকাশ হতো কি হিসাবে না, এই ওয়ার্কস অ্যান্ড পিজেন্ট পার্টি বলে একটা পার্টি ছিল, যে পার্টির মুখপত্র বা মাউথপিস যেটাকে আমরা বলি, মুখপত্র হিসাবে এই ক্রান্তি পত্রিকাটি প্রকাশিত হতো। আচ্ছা, এর রিলেটেড আর একটা প্রশ্ন আমি এনেছি, এটা 2014-এর প্রশ্ন নয় অবশ্যই, কিন্তু এর রিলেটেড প্রশ্ন। দেখা যাক প্রশ্নটা কি রয়েছে। বলছে, ক্রান্তি পাবলিশড ইন 1927 ইজ কানেক্টেড উইথ। তাহলে এই পত্রিকার সাথে, যে ক্রান্তি পত্রিকা 1927-এ পাবলিশড হতো, এর সাথে কে বা কারা যুক্ত ছিলেন? তো আমরা এখানে দেখতে পাচ্ছি অপশানে রয়েছে মির্জাকার, জগলেকার, SU ঘাটে এবং অল অফ দ্য অ্যাবভ। তো দ্য অ্যান্সার ইজ এখানে অল অফ দ্য অ্যাবভ। তাহলে আর একটা জিনিস আমরা এখানে জানতে পারলাম যে এই পত্রিকার সঙ্গে কারা যুক্ত ছিলেন। ওকে, বেশ, চলো পরের প্রশ্ন। বলছে, হু বিকাম ভাইসরয় অফ ইন্ডিয়া আফটার লর্ড আরউইন? লর্ড আরউইনের পরে কে ভাইসরয় হয়? ওকে, তো লর্ড আরউইনের পর আমাদের ভাইসরয় ছিলেন লর্ড উইলিংডন। এবার একটা প্রশ্ন হচ্ছে যে এইগুলো কিভাবে মনে রাখবো যে কার পরে কে ভাইসরয় ছিলেন? তো সেটা তো পুরোটা পড়তে হবে, আমি যখন ক্লাস করাবো সেগুলো পরপর বলবো। তো এইখানে মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে, ঠিক আছে? আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে উইন্ডন গোভেল 10। উইন্ডন গোভেল 10। তো এই উইন মানে হচ্ছে লর্ড আরউইন, ঠিক আছে? লর্ড আরউইন, এই লর্ড আরউইন, আমি সঙ্গে টাইম পিরিয়ডটাও বলে দিচ্ছি। লর্ড আরউইনের টাইম পিরিয়ড ছিল 1926 থেকে 31 অবধি। আচ্ছা, ডন মানে হচ্ছে উইলিংডনের টাইম পিরিয়ড হচ্ছে 1931 থেকে 1936 অবধি। আচ্ছা, এখানে সালটা রিপিট করছে, তার কারণ হচ্ছে সাধারণত 5 বছরের মেয়াদ থাকে এবং বছরের মাঝামাঝি সময় আর কি চেঞ্জ হয়েছে, সেই কারণে একই সাল আমরা রিপিট পাচ্ছি। আচ্ছা, গো মানে হচ্ছে লিনলিথগো, এই যে আমরা যে দেখতে পাচ্ছি লিনলিথগো। তো লিনলিথগোর টাইম পিরিয়ড হচ্ছে একটু বেশি ইনি 7 বছর মতো ছিলেন, 1936 থেকে 1943 অবধি। আচ্ছা, ভেল হচ্ছে লর্ড ওয়াভেল হচ্ছে 1943 থেকে 1947 পর্যন্ত। আর 10 মানে হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। 10 হচ্ছে মাউন্টব্যাটেন। আগস্ট 15th আগস্ট 1947। ওকে, কোশ্চেন নাম্বার 3, দ্য সেন্টার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া ওয়াজ? পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া সেন্টার কোথায় ছিল? মেনলি এদের ঘাঁটি ছিল গোয়া, ঠিক আছে? দ্য অ্যান্সার ইজ গোয়া। আচ্ছা, এখানে একটা ছোট্ট গল্প, কি না গল্প মানে তথ্য আর কি। 1509-তে আমাদের যে
পর্তুগিজ গভর্নর ছিল আলমিডা, সেই আলমিডাকে সরিয়ে 1509-তে আলমিডাকে সরিয়ে আমাদের পর্তুগিজ গভর্নর হন আলফানসো দে আলবুকার্ক। আলফানসো দে আলবুকার্ক। তো এই আলবুকার্ক কি করেন, 1510-এ এই গোয়া ক্যাপচার করেন। 1510-এ গোয়া ক্যাপচার করেন কোথা থেকে, না বিজাপুর। আমরা যখন বিজয়নগর বাহামনি পড়ব তখন বিজাপুর, গোলকুন্ডা এসব পাবো। তো সেই বিজাপুরের কাছ থেকে 1510-এ আলফানসো দে আলবুকার্ক গোয়া ক্যাপচার করেন। কোশ্চেন নাম্বার 4, হু এলাবোরেটেড দ্য ড্রেন অফ ওয়েল থিওরি প্রোপাউন্ডেড বাই দাদাভাই নৌরোজি? তো দাদাভাই নৌরোজি ড্রেন অফ ওয়েল থিওরি এটাকে এলাবোরেটেড করেছিলেন কে? দ্য অ্যান্সার ইজ এম.জি. রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে। তো ড্রেন অফ ওয়েলথ বাংলায় এটাকে বলে সম্পদের নির্গমন তত্ত্ব, যেটা আমরা পাই 1867-এ দাদাভাই নৌরোজির কাছ থেকে। তো নৌরোজি যে বইটা লিখেছিলেন সেই বইটা অনেকেই জানো নামটা, সেটা হচ্ছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই বইটি কিন্তু আমরা এই তত্ত্বটা পেয়ে থাকি, এবং এই বইতে তিনি যেটা ক্লেম করেছিলেন দ্যাট যে ব্রিটেন ওয়াজ ড্রেনিং ইন্ডিয়া অফ অল ইটস ওয়েলথ। স্বাভাবিক ছিল, ব্রিটিশরা তো আমাদের এখান থেকে সমস্ত সম্পদ নিয়ে যাচ্ছিল। তো সেটাই তিনি এই ড্রেন অফ ওয়েল থিওরি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটাতে লিখেছিলেন দাদাভাই নৌরোজি। Question number 5. Which one of the following is known as the Magna Carta of English Education in India? Magna Carta of English Education in India, the answer is উডস ডেসপ্যাচ, অ্যাকচুয়ালি এডুকেশনাল ডেসপ্যাচ, যেটা আমাদের করেছিল চার্লস উড। ঠিক আছে, চার্লস উড এটাকে অনেক জায়গায় ওই জন্য বলা হয় উডস ডেসপ্যাচ, চার্লস উড। ঠিক আছে, আচ্ছা, এই চার্লস উড কে ছিলেন ভদ্রলোক? এটা একটু বিস্তারিত বলা যায়, আমি সংক্ষেপে বলছি যে 1784-তে আমাদের যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট হলো, ঠিক আছে, তো এই পিটস ইন্ডিয়া অ্যাক্টে দুটো ভাগ হয়েছিল, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির। একটা ছিল কোর্ট অফ ডিরেক্টর, আর একটা ছিল বোর্ড অফ কন্ট্রোল। তো এই বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্ট ছিলেন এই চার্লস উড। ঠিক আছে, এই উডস ডেসপ্যাচ অনুযায়ী, অর্থাৎ যেটা 1854-এর যে উডস যে এডুকেশনাল ডেসপ্যাচ, এর মাধ্যমে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয় সেটা হচ্ছে ক্যালকাটা, বোম্বে এবং মাদ্রাজ, এই তিন জায়গায়, ক্যালকাটা, বোম্বে এবং মাদ্রাজ, এই তিন জায়গায় কি হয়, ইউনিভার্সিটি তৈরি হয়। ওকে, কোশ্চেন নাম্বার 6. হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857? 1857 সিপাহী বিদ্রোহের সময় কে ছিলেন আমাদের গভর্নর জেনারেল? দ্য অ্যান্সার ইজ লর্ড ক্যানিং। তার কারণ হচ্ছে লর্ড ক্যানিংয়ের টাইম পিরিয়ড ছিল 1856 থেকে 1862 অবধি, আর আমাদের 1857। তো দ্য অ্যান্সার ইজ লর্ড ক্যানিং। কোশ্চেন নাম্বার 7. হু ফাউন্ডেড দ্য এশিয়াটিক সোসাইটি? আমরা সবাই জানি এশিয়াটিক সোসাইটি তৈরি করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। ঠিক আছে, এবারে এখানে একটা প্রশ্ন রইল যেটা তোমরা কমেন্টে জানাবে, সেটা হচ্ছে সালটা কত সালে এশিয়াটিক সোসাইটি কত সালে তৈরি হয়েছিল? তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, কেমন?
Question number 8. Who was the author of the book 1857? 1857 বইয়ের লেখক কে? দ্য অ্যান্সার ইজ এস.এন. সেন। এনার পুরো নাম হচ্ছে সুরেন্দ্রনাথ সেন। সুরেন্দ্রনাথ সেন। এস.এন. সেন হচ্ছে সুরেন্দ্রনাথ সেন। আচ্ছা, এখানেও আর একটা প্রশ্ন আমি এনেছি। কোশ্চেনটা কি দেখা যাক। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর একটা একই ধরনেরই প্রশ্ন। এখানে প্রশ্নটা বলছে যে হু অ্যামং দ্য ফলোয়িং রোড দ্য রিভেলিয়ন 1857। ওটা শুধু 1857 ছিল, আর এটা হচ্ছে দ্য রেভেলিয়ন 1857। তো এই বইটার লেখক হচ্ছে আমাদের পি.সি. যোশী। ওকে। Question number 9. Who among the following communities opposed the Ilbert Bill vigorously? তো ইলবার্ট বিল জিনিসটা কি সেটা যদি আমরা জানি তাহলেই কিন্তু এর উত্তর পাওয়া যাবে। তো ইলবার্ট বিল যেটা আমাদের এনেছিলেন লর্ড রিপন, হ্যাঁ, 1883-তে 1883-তে লর্ড রিপন এই ইলবার্ট বিল নিয়ে আসেন। ঠিক আছে, রিপন এটা নিয়ে আসেন। তো এখানে এই বিলে আর কি বলা ছিল যে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার একটা ক্ষমতা দেয়া হয়েছিল, যেটা আগে ছিল না। তো স্বাভাবিকভাবেই কাদের সেটা একটু গাত্রোদ্ধার হবে, কারা অপোজ করবে? অবভিয়াসলি অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। তারা সহজে মেনে নিতে পারবে না। দ্য অ্যান্সার ইজ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। চলো, কোশ্চেন নাম্বার 10. হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ এ মাউথপিস অফ দ্য লিবারেল? লিবারেলসদের মাউথপিস, যে একটু আগে বললাম মাউথপিস বা মুখপত্র কি ছিল? লিবারেলসদের মুখপত্র ছিল লিডার। ঠিক আছে। আচ্ছা, এই লিবারেলস কারা? এই লিবারেলস হচ্ছে যারা অ্যাকসেপ্টেড অল রিলিজিয়ান্স। এরা পার্টিকুলার কোনো রিলিজিয়ানের পক্ষে ছিল না, বা নির্দিষ্ট কোনো ধর্মে তারা বিশ্বাসী ছিল না। তারা অল রিলিজিয়ানে বিশ্বাসী ছিল। এটাই হচ্ছে লিবারেলস। কোশ্চেন নাম্বার 11. In the Nehru Report Committee 1928, the Liberal Federation was represented by. তো 1928-এ যে নেহেরু রিপোর্ট দেওয়া হয়েছিল সেখানে লিবারেল ফেডারেশন ওয়াজ রিপ্রেজেন্টেড করেছিলেন কে? লিবারেল ফেডারেশনকে রিপ্রেজেন্ট করেছিলেন কে? তো দ্য অ্যান্সার ইজ তেজ বাহাদুর সাপ্রু। আচ্ছা, এই নেহেরু রিপোর্টে একটা গোলায় আর একটা প্রশ্ন দেয়, নেহেরু রিপোর্ট কে পাবলিশ করেছিলেন, মানে এই নেহেরু রিপোর্টটা তৈরি করেছিলেন কে? ইটস নট জওহরলাল নেহেরু। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইনি হচ্ছেন মতিলাল নেহেরু। ওকে। কোশ্চেন নাম্বার 12. The INA under Subhash Chandra Bose surrendered to the British after the collapse of. কাদের কোলাপসের পর আইএনএকে আমাদের আজাদ হিন্দ বাহিনীকে সারেন্ডার করতে হয়েছিল? ঠিক আছে। তো দ্য অ্যান্সার ইজ জাপান। তার কারণ হচ্ছে আমাদের 1945-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই সময় জাপান আমেরিকা এবং ব্রিটেনের মিলিত আক্রমণে পর্যদুস্ত হয়ে পড়ে, এবং যার ফলে আজাদ হিন্দ বাহিনী যে সমস্ত সামরিক অর্থনৈতিক যে সহায়তাগুলো পেত সেইগুলো বন্ধ হয়ে যায়। তো বাধ্য হয়ে তখন আইএনএকেও সারেন্ডার করতে হয়। কোশ্চেন নাম্বার 13. Who among the following founded a national paper, a national school, and a national gymnasium in the second half of the 19th century? এই ভদ্রলোক হচ্ছেন নবগোপাল মিত্র, যিনি পরিচিত ছিলেন, যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিলেন। ন্যাশনাল মিত্র, নবগোপাল মিত্রকে বলা হতো ন্যাশনাল মিত্র। তিনি ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিলেন। কোশ্চেন নাম্বার 14.
দ্য লাস্ট ব্রিটিশ ভাইসরয় ইন ইন্ডিয়া ওয়াজ। এটা হচ্ছে খুব গণ্ডগোলের প্রশ্ন, যে কারণে আমি এতগুলো স্টার দিয়ে রেখেছি। এটার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু পরীক্ষায় ভুল হবেই, একদম অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। তো লাস্ট ব্রিটিশ ভাইসরয়, তো কে এখানে লাস্ট ব্রিটিশ ভাইসরয়? এটুকু আমরা জানি, লর্ড মাউন্ট ব্যাটেন। আমি এই জন্য কয়েকটা জিনিস লিখে রেখেছি বলার জন্য। তো সেটা হচ্ছে এইখানে যে জিনিসগুলো গোলায়, লাস্ট ব্রিটিশ ভাইসরয় তো আমরা পেলাম লর্ড মাউন্ট ব্যাটেন। এবার যদি বলা হয় ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, অর্থাৎ ভারত স্বাধীন হলো, এই ভাইসরয় পদ সরে গেল, সঙ্গে এলো আবার গভর্নর জেনারেল পদ ফিরে এলো, এবং সেই পদে তখনও আমাদের এই লর্ড মাউন্ট ব্যাটেন বসে, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া। দেন হচ্ছে লাস্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া। এই লর্ড মাউন্ট ব্যাটেন চলে যাওয়ার পরে কে এলেন? লর্ড মাউন্ট ব্যাটেন চলে যাওয়ার পরে এলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। এটা কিন্তু খুব গোলায়। চক্রবর্তী রাজাগোপালাচারী, ঠিক আছে। চক্রবর্তী রাজাগোপালাচারী অ্যাকচুয়ালি বলা যায় দ্য অনলি ইন্ডিয়ান গভর্নর জেনারেল রিমেন্ড ইন অফিস ফ্রম 21 জুন 1948 থেকে জানুয়ারি 1950 অবধি এই চক্রবর্তী রাজাগোপালাচারী ছিলেন। কোশ্চেন নাম্বার 15, দ্য ট্রাইবাল রেবেলিয়ন এগেনস্ট দ্য ব্রিটিশ নোন অ্যাজ উলগুলান ওয়াজ অর্গানাইজড বাই। উলগুলান কে অর্গানাইজ করেছিলেন? উলগুলান অর্গানাইজ করেছিলেন আমাদের বিরসা মুন্ডা। এই জন্যে এটাকে বলা হতো মুন্ডা রিভোল্ট, এটাকে মুন্ডা রিভোল্টও কিন্তু বলা হতো, ঠিক আছে। উলগুলান, মুন্ডা রিভোল্ট বা উলগুলান হচ্ছে, এর সময়টা হচ্ছে 1899 থেকে 1900, এই সময়টা বিরসা মুন্ডার নেতৃত্বে উলগুলান হয়েছিল। কোশ্চেন নাম্বার 16, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট দ্য অ্যাক্টিভ লিডার অফ ব্রাহ্ম সমাজ? ঠিক আছে, তো ব্রাহ্ম সমাজ নিয়ে অনেক তথ্য আছে দেওয়ার মতো, তো পরে আবার এই প্রশ্ন আমরা পাবো, বহু প্রশ্ন আসে এখান থেকে, তখন বিস্তারিত আলোচনা করব। আপাতত এখানকার উত্তরটা বলছি। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, প্রশ্ন বলেছে নট দ্য অ্যাক্টিভ লিডার অফ ব্রাহ্ম সমাজ। দ্য অ্যান্সার ইজ স্বামী বিবেকানন্দ। কোশ্চেন নাম্বার 17, হু ফাউন্ডেড দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে তৈরি করেন? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটাকে আমরা সংক্ষেপে বলি AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হয় 1920-তে। তৈরি করেন কে? NM যোশী, নারায়ণ মনোহর যোশী। বোম্বেতে তিনি এম্পায়ার থিয়েটার বলে একটা থিয়েটারে সবাইকে, সমস্ত আর কি প্রায় শতাধিক ট্রেড ইউনিয়নকে তিনি একত্রিত করেন। তো এবং সেখানে ভারতবর্ষের প্রথম সর্বভারতীয় শ্রমিক সংগঠন তৈরি হয়, যেটা হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। আর আরেকটা জিনিস যেটা দেয়, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম প্রেসিডেন্ট ছিলেন আমাদের লালা লাজপত রায়। লালা লাজপত রায়, ওকে। কোশ্চেন নাম্বার 18, হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন 1870? 1870-তে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কে তৈরি করেন? দ্য অ্যান্সার ইজ কেশব চন্দ্র সেন। কোশ্চেন নাম্বার 19, হোয়ার ডিড দ্য থিওজফিক্যাল সোসাইটি এস্টাবলিশ ইটস হেডকোয়ার্টার্স ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে থিওজফিক্যাল সোসাইটি তাদের হেডকোয়ার্টার কোথায় এস্টাবলিশ করেছিল? দ্য অ্যান্সার ইজ আদিয়ার। এই থিওজফিক্যাল সোসাইটি তৈরি করেছিলেন কে? আমাদের ম্যাডাম ব্লাভাৎস্কি, হেলেনা ব্লাভাৎস্কি। হেলেনা ব্লাভাৎস্কি। তো 1875-এ
1875-তে। তো থিওজফিক্যাল সোসাইটি মেন তৈরি হয়, এটা হচ্ছে ইউএসএতে, নিউ ইয়র্ক এটা তৈরি হয়। আর ইন্ডিয়াতে আদিয়ারে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের 1882, ঠিক আছে। আদিয়ারে যেটা তৈরি হয় সেটা 1882-তে। কোশ্চেন নাম্বার 20 বলছে দ্য ইমিডিয়েট কজ ফর দ্য লঞ্চিং অফ নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ দ্য। এটাও একটা খুব কনফিউজিং একটা জায়গা। তার কারণ হচ্ছে বহু জায়গায় উত্তর আছে খিলাফত রং, কিন্তু খিলাফত রং নয়। দ্য অ্যান্সার ইজ জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। ঠিক আছে, উত্তর হচ্ছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। তো এটার পাশাপাশি আরেকটা প্রশ্ন আমি নিয়ে এসেছি, এই প্রশ্নটা দেখলেই বোঝা যাবে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার দ্য রিজনস বিহাইন্ড দ্য লঞ্চ অফ নন কোঅপারেশন মুভমেন্ট। দেখো এখানে 1 নম্বরে দেওয়া আছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, 1 নম্বরে রয়েছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, 2 নম্বরে রয়েছে মন্টেগু চেমসফোর্ড, 3 নম্বরে রয়েছে রাওলাট অ্যাক্ট, 4 নম্বরে রয়েছে খিলাফত এজিটেশন। তো এখানে অপশনগুলো দেওয়া রয়েছে কি 1 2 3 4, অর্থাৎ এখানে সাজানোই আছে পরপর। এখানে উত্তর হবে 1 2 3 4। দেখো তাহলে 1 2 3 4 কী কী রয়েছে। ফার্স্ট হচ্ছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, সেকেন্ড যদি এটা না থাকে তাহলে মন্টেগু চেমসফোর্ড, 3 নম্বরে রাওলাট অ্যাক্ট, 4 নম্বর হচ্ছে খিলাফত এজিটেশন। ওকে, কোশ্চেন নাম্বার 21, হোয়াট প্রপোজাল ওয়ার মেড ইন দি আগস্ট অফার। আগস্ট অফারে কি প্রপোজাল দেওয়া হয়েছিল। আগস্ট অফারে মেনলি যে প্রপোজালটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ডোমিনিয়ন স্টেটাস। তো এই আগস্ট অফার কে দেন। আগস্ট অফার দিয়েছিলেন লিনলিথগো। আগস্ট অফার দিয়েছিলেন লিনলিথগো, ঠিক আছে। তো এটা তিনি ঘোষণা করেন কবে, 8 আগস্ট, যেহেতু আগস্ট মাস, 8 আগস্ট 1940। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1940-তে তিনি এই আগস্ট অফার ঘোষণা করেন। কোশ্চেন নাম্বার 22, এ কমপ্লিট আউটকাম অফ দ্য ওয়াভেল প্ল্যান ওয়াজ। ওয়াভেল প্ল্যানের মেন উদ্দেশ্যটাই আমাদের এখানে ছিল কি না, সামনিং অফ সিমলা কনফারেন্স। ঠিক আছে, লর্ড ওয়াভেল একটা সর্বদলীয় বৈঠক আহ্বান করেছিলেন, হ্যাঁ, ওয়াভেল প্ল্যানে 1945-এ। ওকে, কোশ্চেন নাম্বার 23, হু ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরে প্রথম প্রেসিডেন্ট কে। প্রথম প্রেসিডেন্ট ছিলেন আমাদের WC ব্যানার্জি। তো এটা একটু হতে পারে নামটা নিয়ে একটু খটকা থাকতে পারে অনেকের, যারা নতুন শুরু করছো। তো WC ব্যানার্জির নাম হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। তিনি এইভাবে লিখতেন, উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, তো এখানে সঙ্গে আরও দু একটা তথ্য দিই। সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল, যেটা পিএসসি বা অন্যান্য যে কোনো পরীক্ষাতে কিন্তু প্রশ্নটা বহুবার এসেছে। তো সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল 1885-এ বোম্বেতে। ওকে, the Congress president who conducted negotiation with Cripps in 1942 and Wavell at the Simla conference was। তো এই সময়ে এখানে জাতীয় কংগ্রেসের সেশনগুলো ওই জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি কোনো একটা ক্লাসে করাবো জাতীয় কংগ্রেসের সেশন। তো দেখতে হবে, দেখো অত কিছু ভাবার দরকার নেই, এখানে দেখতে হবে 1942 এই সময় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল, তাহলেই আমরা উত্তর পেয়ে যাব। তো সেই সময় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আবুল কালাম আজাদ। ঠিক আছে,
তো এই আবুল কালাম আজাদ সম্পর্কে আরও যে দুটো প্রশ্ন আমাদের বারবার আসে পরীক্ষায়, সেটা হচ্ছে এই যে 1942 বললাম, তো ইনি এই সময়টা ছিলেন 1940 থেকে 1946-এর মাঝামাঝি সময় পর্যন্ত। ঠিক আছে, তো এই সময়টা অর্থাৎ 6 বছর ইনি হচ্ছেন জাতীয় কংগ্রেসের সবচেয়ে লংগেস্ট পিরিয়ড প্রেসিডেন্ট ছিলেন, সবচেয়ে লংগেস্ট পিরিয়ড প্রেসিডেন্ট ছিলেন। এবং এনার সম্পর্কে আর একটা প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে হি ওয়াজ দ্য ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ আইএনসি। ঠিক আছে, ইয়ংগেস্ট প্রেসিডেন্ট। তার কারণ হচ্ছে আবুল কালাম আজাদের জন্ম হচ্ছে তোমার 11 নভেম্বর 1888, আর উনি প্রথম কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছেন কবে না 1923-তে তিনি দিল্লিতে একটা স্পেশাল সেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের, এই জাতীয় কংগ্রেসের স্পেশাল সেশনে তিনি প্রেসিডেন্ট হন। তাহলে 88 থেকে 23, মোটামুটি 35 ইয়ার্সে তিনি সবচেয়ে কম বয়সে তিনি জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ আবুল কালাম আজাদের এই প্রশ্নটা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 25, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাটেন্ডেড দ্য ফার্স্ট সেশন অফ দ্য রাউন্ড টেবিল কনফারেন্স? আচ্ছা, আমরা জানি রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, আরটিসি যেটাকে আমরা সংক্ষেপে বলি। রাউন্ড টেবিল কনফারেন্স এটা বলছে ফার্স্ট সেশন, প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সটা হয়েছিল, মানে শুরু হয়েছিল 12ই নভেম্বর 1930। তো এই 12ই নভেম্বর 1930 এখানে উপস্থিত অনেকেই ছিলেন, কিন্তু তার মধ্যে যেখানে আমরা অপশনগুলো পাচ্ছি তার মধ্যে উপস্থিত ছিলেন হচ্ছে তেজ বাহাদুর সাপড়ু। এই তেজ বাহাদুর সাপড়ু কোন পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসাবে ছিলেন? তিনি ছিলেন ইন্ডিয়ান লিবারেল পার্টি। ওকে, কোশ্চেন নাম্বার 26, হোয়াই ওয়াজ দ্য সাইমন কমিশন বয়কটেড বাই দ্য কংগ্রেস? সাইমন কমিশনকে কংগ্রেস বয়কট করেছিল কেন? আচ্ছা, এখানে যে কটা অপশন আমরা দেখতে পাচ্ছি সেখানে অ্যাকচুয়ালি অপশনগুলো একটু ভুল আছে, মানে যেটা উত্তর আমাদের হয়তো এটাই করতে হবে যে অ্যাজ ইট ডিড নট ইনক্লুড এনি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কংগ্রেস। অ্যাকচুয়ালি কংগ্রেস ঠিক নয়, এটা হবে ইন্ডিয়ানস। ঠিক আছে, কোনো ভারতীয় এই কমিশনে ছিল না। ঠিক আছে, যে কারণে এটাকে সাইমন কমিশনকে বলা হতো অল হোয়াইট কমিশন, যে কারণে কংগ্রেস এটা গ্রহণ করেনি, অল হোয়াইট কমিশন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 27, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি? এই প্রশ্নগুলো মানে পরীক্ষা হলে যেটা বারবার স্কিপ হয়ে যায় সেটা হচ্ছে এই নটটা। ঠিক আছে, তো এখানে বলছে যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির মেম্বার ছিলেন না কে? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির মেম্বার ছিলেন না আমাদের জওহরলাল নেহেরু। ঠিক আছে, তো এখানে যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934-এ এই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি হয়েছিল, এবং এটার জয়প্রকাশ নারায়ণ ছিলেন এটার জেনারেল সেক্রেটারি, আর আমাদের আচার্য নরেন্দ্র দেব ছিলেন প্রেসিডেন্ট। কোশ্চেন নাম্বার 28, the president of the Indian National Congress at the time of independence was? তো আমাদের ভারত স্বাধীন হবার সময় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? দ্য অ্যান্সার ইজ জে.বি. কৃপালানি। ওকে, কোশ্চেন নাম্বার 29, who among the following was the founder of খুদাই খিদমতগার অর্গানাইজেশন? খুদাই খিদমতগার অর্গানাইজেশনের ফাউন্ডার কে ছিলেন? আমাদের খান আব্দুল গফ্ফর খান। বলছে ইন হুইচ ইয়ার ওয়াজ
passed the Congress resolution on fundamental rights and national economic policy? তো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে আমাদের ফান্ডামেন্টাল রাইট এবং ন্যাশনাল ইকোনমিক পলিসি প্রস্তাবটা পাস হয়? তো ওই যে বললাম জাতীয় কংগ্রেসের সেশনগুলো খুব গুরুত্বপূর্ণ, ওখান থেকে কিছু না কিছু প্রশ্ন আসেই। তো দ্য অ্যান্সার ইজ 1931। 1931 এটা ছিল আমাদের করাচি সেশন। করাচি সেশন, এবং এই সেশনের প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে, লাস্ট ওয়ান। In which year did the Congress ministries start functioning in the provinces? The answer is 1937। এই 1937-এ একটা প্রভিন্সিয়াল ইলেকশন হয়, ঠিক আছে? প্রভিন্সিয়াল, এখানে যে কটা তথ্য বলছি কিন্তু সবগুলোই মোটামুটি জেনে রাখা ভালো। 1937-এ একটা প্রভিন্সিয়াল ইলেকশন হয়, এবং যেখানে প্রভিন্স বা প্রদেশের সংখ্যা করা হয় 11টা। প্রদেশের সংখ্যা হয় 11টা, যার মধ্যে কংগ্রেস আইএনসি সাফল্য পায় 8টাতে, এবং তার মধ্যে অ্যাবসলিউট মেজরিটি পায় 5টাতে। অ্যাবসলিউট মেজরিটি পায় 5টাতে। কোন 5টা সেটাও একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ইউপি, সিপি মানে তখন হচ্ছে সেন্ট্রাল প্রভিন্স, আমাদের রয়েছে বিহার, মাদ্রাজ অ্যান্ড ওড়িশা। এইগুলোতে কংগ্রেস অ্যাবসলিউট মেজরিটি পায় 8টার মধ্যে। ওকে।